বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি বিএনপি তথা গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যখন অত্যন্ত কঠিন একটি সময় পার করছিল তখন কিন্তু এই ওলামা দল তাদের দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালন করেছিল এবং কখনো পিছপা হয় না। আমার মনে আছে একটি কঠিন সময় আপনাদের মনে আছে, ঠিক আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছি, অংশগ্রহণ করছি ওলামা দলের এই অনুষ্ঠানে। ঠিক এই স্থানে 2023 সালের 28শে অক্টোবর কি ঘটনা ঘটেছে আমি আপনাদের সেই কঠিন সময়গুলো স্মরণ করিয়ে দিতে চাই এই কারণে যে তার পরবর্তী যে সময়গুলো পার হয়েছে সে সময় কিন্তু ওলামা দল চুপ করে বসেছিল না। এবং আমি আপনাদের নির্দিষ্টভাবে বলতে চাই যে তখন ওলামা দল বিভিন্ন স্থানে গণতন্ত্র পক্ষে, মানবাধিকারের পক্ষে তারা কাজ করে গিয়েছে। এবং আমরা মনে আছে তাদের সঙ্গে আমি এমন একটি কঠিন পরিস্থিতিতে আমরা লিফলেট বিল করেছিলাম এবং সেখানে কিভাবে আওয়ামী সন্ত্রাসী এবং তৎকালীন যে প্রশাসন কিভাবে সেখানে বাধা কিন্তু ওলামা দল কিন্তু থেমে থাকে। আমি সেই কথা আজকে আপনাদের স্মরণ করি। আর তার সঙ্গে আমি তাদের আরো একটি ধন্যবাদ দেব এই কারণে যে তারা এই যে অনুষ্ঠানটি তারা আয়োজন করেছেন এমন একটি মুহূর্তে 7ই নভেম্বর 1975 সাল, আজকে থেকে 50 বছর আগে আমি আপনাদের ফিরিয়ে নিয়ে যাব। এবং সেই দিনটি ছিল বাংলাদেশের মুক্তির ইতিহাসে একটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি দিন, যেদিন সিপাহী জনতা, তখন যেটা আমরা বলতাম বাকশাল এক, এখন বলা হয় বাকশাল এক, তখন আমরা বলতাম বাকশাল, সেই বাকশালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের মানুষ সিপাহী জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে সেদিন বিদ্রোহ এবং সেই দিনটি আজকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তারা আজকে এই মহতী অনুষ্ঠান আমাদের কোরআন শরীফ তারা বিতরণ করবেন। সঙ্গে কোরআন শরীফের সঙ্গে কোরআন শরীফ যাতে কোমলমতি বালক বালিকারা, মাদ্রাসার ছাত্ররা যাতে সঠিকভাবে শিখতে পারে সেই জন্য তার সঙ্গে আনুষঙ্গিক যে বই, খাতা, কলম এবং নতুন নুরানি পদ্ধতিতে যে কোরআন শিক্ষা যেটা উদ্ভব আপনাদের এই ওলামা দলের পক্ষ থেকে করা হয়েছে, সেই পুস্তিকাটিও এই সঙ্গে আপনাদের বিতরণ করা হবে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এই ওলামা দলের যে নিরলস যে কার্যক্রম, নিঃস্বার্থ যে কার্যক্রম তারা দশকের পর দশক ধরে তারা করে চলেছেন। বিএনপির জন্মলগ্নের পর থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা করি। এখানে দু একটি কথা বলা প্রয়োজন। আজকে থেকে 50 বছর আগে সিপাহী বিদ্রোহ কেন, সেই বিপ্লব কেন হয়েছে, খুব সংক্ষেপে, সময় নেই, আমাদের সময় হয়ে যাচ্ছে, আমি বেশি সময় নেব না, শুধু আপনাদের উদ্দেশ্যে বলব সেদিন কিন্তু 72 থেকে 75-এর যে অত্যাচার, জুলুম, নির্যাতন, এটা আজকের প্রজন্ম দেখেন। আমরা কি আজকের প্রজন্ম যেটা দেখেছে সেটা দেখেছে 2009 থেকে 2024 কাজে এই যে পরবর্তী যে আওয়ামী লীগের অধ্যায়, সেটাকে বিশ্বের সম্ভবত সবচেয়ে বিখ্যাত নিউজ ম্যাগাজিন টাইম ম্যাগাজিন যে সময়টাকে বলছে বাকশাল 2, যে কারণে আমি বলেছি আমরা আগে যেটাকে বাকশাল বলতাম এখন সেটাকে আমরা বলি বাকশাল 1। পরবর্তীতে বাকশাল 2 যেটা জুলুম, নির্যাতন, অত্যাচার যেটা করেছে তার বিরুদ্ধে প্রতিটি জাতীয়তাবাদের বিশ্বাসী এবং আমি বলবো
এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে বন্দিদশা থেকে মুক্ত করে তাকে পুনরায় বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য দায়িত্ব সেই 1975-এর পর আজকে থেকে 50। এবং আপনাদের মনে রাখতে হবে কোন জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমান যিনি স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই জিয়াউর রহমান তিনি কিন্তু সেদিন চুপ করে বসে থাকেনি। তিনি কি বলেছিলেন? কালুরঘাটের বেতার কেন্দ্রকে তিনি ঘোষণা দিয়েছিলেন, আই টু hereby declare the independence of Bangladesh। যেটা ইথারের তারে ভেসে কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের স্বাধীনতার বাণী বিশ্বের বুকে ছড়িয়েছে। এই কোন জিয়াউর রহমান? যে জিয়াউর রহমান বলেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরীহ বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এখান থেকে 1 ফার্লং উত্তরে পুলিশ লাইনের যেখানে সেই কালো রাতে হায়নার মতো বাংলাদেশ নিরীহ মানুষের উপরে, পুলিশ বাহিনীর উপরে পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, তাদের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঘোষণা দিয়েছিলেন। কি বলেছিলেন? আই রিভল্ট, আমি বিদ্রোহ। তিনি এই বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেনাবাহিনীর একজন শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্য হিসাবে, কেননা তিনি সেটা প্রয়োজনীয় উপলব্ধি করেছিলেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আজকের নেতা জনাব তারেক রহমান, তিনি সুদূর লন্ডন থেকে আজকের গণতন্ত্রের আন্দোলনে যিনি পুরোধা এবং আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের জীবন এবং নিরাপত্তাকে তিনি নিয়ে ভাবেননি। তিনি ঘোষণা দিয়েছিলেন আই রিভল্ট। এটাই হচ্ছে একজন বীরের চরিত্র, এটাই হচ্ছে একজন বীরের পরিচয়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঠিক তাই করেছেন। এবং সেই কারণেই কিন্তু আজকে থেকে 50 বছর আগে সিপাহী বিপ্লবের পরে সিপাহী জনতার যে বিদ্রোহ, সেই বিদ্রোহের পরে তারা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পুনরায় বন্দিদশা থেকে মুক্ত করে এনে তাকে বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দিয়েছিল। এবং পরবর্তী মাত্র 3.5 বছরে একটি ধ্বংসপ্রায় বাংলাদেশকে বিশ্বের বুকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানশীল জাতি হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আপনাদের উদ্দেশ্যে একটি তথ্য দিতে চাই, সেদিন নবীন বাংলাদেশকে তিনি জাতিসংঘে সিকিউরিটি কাউন্সিলের সদস্য পদে তিনি উন্নীত, যে অত্যন্ত গৌরবময় একটি অর্জন, যে অর্জন পরবর্তীতে বাংলাদেশ আর করতে পারেনি। পরবর্তীতে বোধহয় একবার করেছিল, কিন্তু সেটা অনেক পরে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের অর্থনীতিকে রাশিয়ান যে সেন্ট্রালাইজড ইকোনমি, সরকার যে অর্থনীতিকে আবদ্ধ করে রাখে, যেভাবে আপনারা দেখেছেন বিগত 19 বছর, বিগত 16 বছর শেখ হাসিনা যেভাবে একটি অলিগার্কির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবদ্ধ করে রেখেছিল, এবং তার আগে 72 থেকে 75 ঠিক একইভাবে বাংলাদেশের অর্থনীতিকে কোটি কয়েক পরিবারের সদস্য দিয়ে আবদ্ধ করে রেখেছিল, তা থেকে মুক্ত করে তিনি মুক্ত বাজার অর্থনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন। এবং তিনি বাংলাদেশের এই যে আজকে গার্মেন্ট যে শিল্প, যে শিল্প নিয়ে বাংলাদেশ বড়াই করে, বাংলাদেশের অর্থনীতির মূল ধারক বাহক যে গার্মেন্ট শিল্প, সেই গার্মেন্ট শিল্পের সূচনা করেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই সিপাহী বিপ্লবের 7 নভেম্বরের পরে পরবর্তীতে। এবং এখানে বলা প্রয়োজন, আমরা যে বিদেশে শ্রমশক্তি যে রপ্তানি করি, সেই শ্রমশক্তি রপ্তানির যিনি উদ্যোক্তা এবং যিনি সেটা শুরু করেছিলেন, এটা অন্য কেউ নন, শহীদ। এই সমস্ত কারণে আমি দীর্ঘ বক্তব্য দিতে পারবো না, সময়ের অভাবে। আর অনেক কিছু বলার ছিল। আমি যদি আজকে 7 নভেম্বর আমাদের বিপ্লব দিবস নিয়ে আমি কথা বলতে যাই, সারা রাত কথা বলতে পারবো, কারণ আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্বন্ধে বলতে হবে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে বলতে হবে, আমাদের চেয়ারপারসন তারেক রহমানের যে অর্জন তা নিয়ে আমাদের বলতে হবে।
আজকে আমরা যে এই যে মুক্তাঙ্গনে এখানে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে যে কথা বলছি, সে তার পেছনে রয়েছে আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে অকুতোভয় যে তার যে সংগ্রাম, তার যে নেতৃত্ব বিগত 15 বছর তিনি আমাদের দিয়েছেন, এবং যার ফলশ্রুতিতে আমরা এমন একটি পর্যায়ে 2024 সালের 5ই অগাস্ট দেশকে এনেছিলাম, সেখানে ছাত্র জনতার কথা আমরা বলি, কিন্তু এখানে ভুলে গেলে চলবে না যে 1 লক্ষ মামলা, খুন, গুম সবকিছু সহ্য করে বিএনপির নেতা কর্মীরা কোনোদিন কিন্তু পিছিয়ে যায়নি। আওয়ামী লীগের মতো কোথাও পালিয়ে যায়নি। আমরা রাজনীতি ছিলাম এবং তখন আমরা লক্ষ্য করেছি আমাদের জনাব তারেক রহমান কিন্তু তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে আমরা সামনে এগিয়ে গেছি। আমরা একটি বিস্ফোরণময় পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করেছি, যে পরিস্থিতিতে ছাত্র জনতারা এসে তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ডাক ছিল, সেই ডাকে এসে তারা তখন এমন একটি কাজ করেছে যে সেলাই দিয়ে স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিলে বিস্ফোরণময় পরিস্থিতিতে যেমন একটি বিস্ফোরণ হয়ে যায়, 5ই অগাস্ট সেই বিস্ফোরণ আমাদের বুঝতে হবে। সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছিল বিএনপি এবং গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে, তাদের দীর্ঘ 16 বছরের আত্মদান সংগ্রাম, তার ফলশ্রুতি, এবং সেই অর্জনের নেতৃত্ব দিয়েছিলেন আজকে আমরা এখানে এসেছি আপনাদের কাছে। কোমলমতি বালকরা এখানে রয়েছে, আমরা বিশ্বাস করি যে তারা সত্যিকার যে ন্যায়নীতি, সততা এবং জিয়াউর রহমানের যে আদর্শ থেকে শৃঙ্খলা, আমরা তাতে উদ্বুদ্ধ হব। আজকের কোমলমতি বালক বালিকাদের আমরা সেখানে এই আদর্শে আমরা তাদের উদ্বুদ্ধ করব, যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশের সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। অনেক বক্তারা বলেছেন, আমি তার বিরক্তি করতে চাই না। আমরা ধর্মে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ সরল প্রাণ মানুষ, তারা ধার্মিক। আমি কথা বলেছি, বাংলাদেশের মানুষ সরল প্রাণ মানুষ, তারা ধার্মিক, কিন্তু তারা ধর্মান্ধ। বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয় যারা, আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না, যারা ধর্মের ওসিলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, বিএনপি সেই আদর্শে বিশ্বাস করে না। আমরা সকলকে সম্মান করি, সকলকে শ্রদ্ধা করি, যার ফলশ্রুতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের সৃষ্টি করেছিলেন, যেই দেশে এই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমানভাবে